কারণ এখানে রাহু মানে একটা মনের সাহস, দৈহিক সাহস, পরাক্রমতা, এগুলো একটা এনে দেয়, অহং জোশও এনে দেয়। এর ফলে কি হবে বলো তো? এর ফলে পরে তো কি হবে, পরের ভাবনা। তাৎকালিক ভাষাটা বলছিলাম, তাৎকালিকভাবে সে কিন্তু সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারলো। ঘটনাটা কি হয়েছে বলতো? তিনি তো জন্মেছিলেন বক্রকালীন অবস্থায়, যার জন্য তার জন্মকুণ্ডলিতে বক্রী। আর বৃহস্পতি এখন বক্রী হয়েছেন, তাইলে কি হচ্ছে, এর অঙ্কর সাথে তার অঙ্কটা মিলছে জন্মকালীন। এটা এইকালীন প্রফিটটা তিনি পাবেন, কিন্তু বৃহস্পতি তো শুভগ্রহ, আর পঞ্চম স্থলে একটা সাফল্য প্রতিষ্ঠার জায়গা, অসাধারণ এবারে সেই জায়গায় যখন এই ঘটনাটা ঘটছে, এখন কিন্তু প্রফিট পাবেন ওই বক্রী বৃহস্পতি কুণ্ডলিতে বক্রধারী যারা আছেন জাতক জাতিকা, তারা প্রফিটটা পেয়ে যাবেন বেশি। আর জেনারেল যারা আছেন, দুটি ঘটনা ঘটবে: আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ, বিদেশ থেকে একটা লাভবান যোগ বা বিদেশ গমন যোগ। বেশ এক। দ্বিতীয়ত, যদি তিনি খারাপ নক্ষত্র পান, তাইলে কিন্তু আধ্যাত্মিকতায় যাবেন ধাক্কা পেয়ে, অর্থাৎ অসুস্থ প্রবল হবেন, অসুস্থতার জন্য চিকিৎসা করাবেন, এবং সেখানে তিনি ভালো হওয়ার জন্য ঈশ্বর শরণাপন্ন হবেন। তাকে শেষ মুহূর্তে হয়তো তার কোনো কর্তৃপক্ষ, তার বাড়ির লোক, ভাই প্রচুর হেল্প করেছিস আমার সাথে, এখানে গিয়ে আমার ছেলেটাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছিস, ইত্যাদি ইত্যাদি, তুই একটা কাজ কর, তুই 500 টাকা রাখ, হয়তো আদপে তার 20 টাকা খরচ হয়েছে। এরকম ঘটনা ঘটারও সম্ভাবনা আছে। মিলাতে বলুন। আচ্ছা, ঠিক আছে, ওনারা তো মেলাবেন, ওনারা লিখবেন, আমি বাকি জায়গাগুলো আমার কাছে একটু এগোতে হবে। আচ্ছা, এই যে আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আমাদের আলোচনা। জানুয়ারি মাস 2026 সাল। একটা বছর আমরা পেরিয়ে এলাম, আমাদের জীবনের সাথে যোগ হয়ে গেল একটা বছর পেরিয়ে আসার যে পরিসংখ্যান বা সংখ্যা বলা যেতে পারে। পেছনের বছরে অনেকের জীবনে নানান দুঃখ, নানান আনন্দের ঘটনা, কারো চাকরি চলে গেছে, আবার কেউ নতুন চাকরিও পেয়েছেন, কিন্তু সেখানে খুব একটা তিনি মানিয়ে নিতে পারেননি, আবার অনেকে মানিয়েও নিয়েছেন। তো নানান ধরনের মনের অবস্থা নানান ব্যক্তিদের মধ্যে সেটা কিন্তু দেখা যাচ্ছে। সামনে যেদিকে আমরা তাকিয়ে বসে আছি 2026 সালের দিকে, তো গোবিন্দদা আর আমি আজকের এপিসোডে আমরা দুজনে সেই 26 সালের দিকে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা মান্থলি ওয়াইজ, মাসিক জায়গা থেকে আমরা এগোবো। গোবিন্দদা, এই যে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে যারা জাতক এবং জাতিকা, এনাদের ধরো মন মানসিকতা, আমার যেটা মনে হয় সামান্য দৃষ্টিতে, যে এনাদের মন মানসিকতা এনাদেরকে পরিচালনা করে বেশি। শারীরিক জায়গা থেকে এনাদের মধ্যে সামর্থ্য তখনই এনারা খুঁজে পান যখন মন সেক্ষেত্রে সংযুক্ত হয়ে যায় সেই বিষয় বা বস্তুটির প্রতি বা লক্ষ্যের প্রতি। এখন এনাদের যে নর্মাল যে মন মানসিকতা, শাস্ত্র যেটা বলছে সেটা একটু তোমার কাছে জানতে চাইবো, আর বর্তমানে এনাদের মন মানসিকতা কেমন অবস্থায় আছে। আচ্ছা, প্রথমে শাস্ত্রগতভাবে বলে নিয়ে তারপর কিন্তু তুমি একটা জিনিস উপলব্ধি করেছো কি, এখানে কুম্ভে লগ্নে কে বসে আছে দেখেছো ভাই? হ্যাঁ, রাহু বসে আছে। অবশ্যই তাইলে মন মানসিকতা জেনারেলি যেটা হবে তার উপর কিছু নয় কিছু প্রভাব রাহু বিস্তার করবেন, একদম তাই, এটা তো অবশ্যই। তো প্রাথমিকভাবে তার যে প্রকাশ বিকাশ, সেটা শাস্ত্র বলছে তুরগ ইব সুদৃষ্ট স্বচ্ছ চিত্ত সুবদন মতি বিজ্ঞ বন্ধু কিমন্য রাগ বহু ধন পরিবার জ্ঞাতি বর্গ প্রমোদি ভবতি হি ঘট রাশি দেব বিপ্রানুরক্ত। অর্থাৎ এখানে একটা জিনিস দেখো, অশ্বের ন্যায় সুন্দর দৃষ্টিযুক্ত গৌরবর্ণ সুবদন নির্মল অন্তঃকরণ, মানে মনটার কথা যেখানে, আমি না হলে বলতাম না এটা,
অন্তরটার প্রকাশ কিন্তু সেই মন দিয়ে, মনটাকেই বলি, মন এই যে অন্তঃকরণ বিশিষ্ট অতি বিজ্ঞ এবং ধনশালী জ্ঞাতিবর্গ সহ আমোদ প্রমোদকারী। কারা আমোদ প্রমোদ করে? যাদের মন ভালো থাকে, যারা উদার। উদার, অতএব সেই জাতীয়, এবং দেবদ্বিজে এদের ভক্তিও থাকে। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে, কিন্তু জায়গাটায় কেন চলে এলাম? হ্যাঁ, এই জানুয়ারি মাসে। হ্যাঁ, এটা তো গেল একদম চিরাচরিত একটা কথা। হ্যাঁ, এটা ফাউন্ডেশন। ফাউন্ডেশন। কিন্তু এবারে রাহুর অবস্থান ঘটে যাওয়ার সুবাদে লগ্নে বেশ কিছুটা চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে দেখো, লগ্নে তমোদুষ্টমতি স্বভাবং নরঞ্চকুর্জাত স্বজনানুবঞ্চকম শীর্ষ ব্যথা কাম রসেন সংযুতং করৌতি বাদে বিজয়ং সরৌগম। অর্থাৎ এই জায়গাটায় দেখো, তম বলতে এখানে রাহুকে বোঝানো হয়েছে। হুম এই তম যখন লগ্নে অবস্থান করে দুষ্টমতির সৃষ্টি করে। হুম মতিটা দুষ্ট প্রকৃতির এনে দেয়, বিভিন্ন রকম বুদ্ধি এনে দেয়। নরঞ্চ কুরজাত স্বজনানুবঞ্চকম, নিজের লোকেদের সে বঞ্চনা তৈরি করে, নিজের লোকের সাথে মানে বঞ্চিত শুরুতে করে। তুমি যা বললে, হ্যাঁ যেটা ওনাদের আসল প্রকৃতি, হ্যাঁ, এখন তার উপর একটা রাহুর একটা যে আস্তরণ প্রভাব, আস্তরণ পড়ে গেল। দেখো কত সুন্দর। নরঞ্চ কুরজাত স্বজনানুবঞ্চকম শীর্ষ ব্যথা কামরেসেন সংযুতম। শীর্ষ ব্যথা বলতে, শীর্ষ বলতে মাথা বোঝায়, তার একটা ব্যথা অনুভব করবে মাঝে মধ্যে, এবং একটু কামাসক্ত হবে হুম এবং নেশাগ্রস্তও হবে, নেশাসক্ত হবে। হ্যাঁ, এবারে যেখানে যত গণ্ডগোলগুলো দেখবে হুম সেখানে এরা প্রবেশ করবে, এবং এটা এদের ভালো একটা গুণ অনেক ক্ষেত্রে পাওয়া যাবে। সেই যে গণ্ডগোলে ঢুকে না, তৎকালীন সেই সব বিষয়টাকে সে কন্ট্রোলে নিতে পারবে, বা সেই জায়গা থেকে গণ্ডগোলটা বন্ধ করতে পারবে, বা গণ্ডগোলে যিনি বা যে যুক্ত হয়েছেন তাকে আপাত উদ্ধার করার ক্ষমতায় রাখবে। না, আমার এখানে অনেকগুলো প্রশ্ন আছে। হ্যাঁ বলো। অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তুমি উস্কে দিয়েছো, তাই তোমার কাছেই আমি উত্তর চাইবো। অবশ্যই অবশ্যই, প্রশ্ন তো অবশ্যই করবে। শাস্ত্রের জায়গা থেকে এবং বর্তমান যুগে এই যে শাস্ত্রের যে প্রেক্ষাপটটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বর্তমান সমাজকালে, এমনিতে মানুষ তার যে আত্মীয় স্বজনের যে জায়গাটা, শুধু কুম্ভ রাশি কুম্ভ লগ্ন নয়, বাকি সবাইকে নিয়ে দেখতে পাচ্ছি যে মানুষ তিনি নিজে একা আমোদ প্রমোদে লিপ্ত হতে চাইছেন, এবং তিনি নেশাগ্রস্ত হচ্ছেন। এবং এই যে তুমি তারপরে যেটা বললে যে তিনি নাকি সরল, একটা স্বাভাবিক সরল মনের মানুষ, তাই এই রাহুর প্রভাবে তিনি এই সময় যেখানে যুদ্ধ দাঙ্গা বা যেখানে গন্ডগোল, তিনি সেখানে বীরত্ব প্রকাশে যাচ্ছেন, এবং তুমি বলছো যে তাৎক্ষণিক জায়গা থেকে তিনি জয়ী হচ্ছেন। তাৎক্ষণিক জায়গা তো তিনি যদি তার আত্মীয় থেকে দূরে সরে যাচ্ছেন, তিনি যদি আত্মীয়দের থেকে, তার কাছের মানুষদের থেকে, মানে আত্মার যারা খুব প্রিয় তারাই আত্মীয়, তাদেরকে যদি তিনি বঞ্চনা করছেন, তাহলে কাকে বাঁচানোর জন্য ওই দুঃসাহসটা দেখাচ্ছেন? আচ্ছা, একটা পথ চলতে চলতে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছে। উদাহরণ দিই, একটা গাড়ি একটা লোককে হঠাৎ অ্যাক্সিডেন্ট করেছে। এখন সমাজের সবাই কি জানো তো, খুব চালাক, বলে এই অ্যাক্সিডেন্ট রোগীটাকে যদি আমি তুলি, জল দিই, অমুক করি, এ করি, তাতে কিন্তু একটু পরে আমাকে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করবে। এই যে এই মুহূর্তে রাহু বসে আছে এদের, না, এদের মধ্যে সেই সাহসিকতার একটা সঞ্চার ঘটবে। এটা এক প্রকার হঠকারিতাও বলতে পারো, অথচ এই হঠকারিতাটা মানুষের উপকারে লাগবে। এরা কিন্তু কেউ এলো গেল ওসব জানার দরকার নেই, নিজে পৌঁছে যাবে, নিজে সেটাকে আপাতত দেখাশোনার চেষ্টা করবে, রোগীটাকে সুস্থের জন্য সে একটা মানসিকতা তৈরি করবে। হ্যাঁ, পুলিশ এলেও বলবে হ্যাঁ আমি ধরেছি, আমি তুলেছি, আমি ছিলাম বলে তো ওকে আপাতত হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এ কিন্তু বর্তমান সময়কালে পরে কি হবে সেটাকে গুরুত্ব দেবে না। এক্ষুনি কি হচ্ছে এই জায়গাটায়, এটাই আমার ভূমিকা কি হওয়া উচিত, সেইটাকে সে লক্ষ্য করবে এবং সেই ধরনের কাজ করবে। কারণ এখানে রাহু মানে একটা মনের সাহস, দৈহিক সাহস, পরাক্রমতা, এগুলো একটা এনে দেয়, অহং জোশও এনে দেয়। এর ফলে কি হবে বলো তো, এর ফলে পরে তো কি হবে, পরের ভাবনা, তাৎকালিক ভাষাটা বলছিলাম, তাৎকালিকভাবে সে কিন্তু সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারলো। একটা উদাহরণ দিলা, এরকম বহু উদাহরণ হতে পারে। অবশ্যই। আচ্ছা, এনাদের মানসিক দিকটা তো তোমার কাছ থেকে আমি জানলাম জানুয়ারি মাসের প্রেক্ষাপটে। শারীরিক জায়গা থেকে, হ্যাঁ, ধরো এনাদের মধ্যে এই যে জোশ, তাহলে নিশ্চয়ই এনার শরীর এখন সুস্থ। হ্যাঁ, এবারে কি হবে জানো তো, হ্যাঁ,
একটু মাথা ব্যথা বা আঘাত লাগার যোগ, এই জোশটা কি করে দেখো, তুমি একটা বাইক চালাচ্ছ, হুম এবারে এই জোশটা সেখানে মনে হবে আমি এই দিক দিয়ে বের করে নিয়ে যাব, আরও আমি 80 থেকে 120 স্পিডে যেতে পারবো। আচ্ছা এই ধরনের যে জোশগুলো, এই জোশগুলোই ওকে বিপদে ফেলবে, ছোটোখাটো আঘাতপ্রাপ্তি যোগ, এবং মাথা থেকে সাবধান থাকতে বলবো, এবং নিম্নাঙ্গ যেটা কোমরের নিম্নাংশ সেটাও আঘাতপ্রাপ্তি হতে পারে। না, এখন ঘটনা হচ্ছে যে দেখো, আমি যদি এখন 1000 কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাই, হ্যাঁ, তো তাদের প্রত্যেকের তো এই মাথায় আঘাতের ব্যাপারটা হবে না। না। বিষয়টা জেনারেলাইজ না করে একটু যদি তুমি সংকেত দাও হ্যাঁ। যে ওনাদের জন্ম ছকে গ্রহগত অবস্থান কোন গ্রহ মানে কোথায় বসে আছে, তাদের ক্ষেত্রে এই সাবধান বাণীটা জরুরি। আচ্ছা, এখানে দেখো 3টি নক্ষত্র আছে, ধনিষ্ঠা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ। এই ধনিষ্ঠার অধিপতিকে মঙ্গল, তিনি একাদশে বসে আছেন ঠিক ওই 18 তারিখের দিকে জানুয়ারি, তিনি কিন্তু ক্রস করে দ্বাদশে চলে যাবেন। আচ্ছা, তাইলে হাসপাতাল, জেলখানা এইগুলো নির্দেশ করছে। তো সাথে রাহু তো জোসের জায়গায় বসে আছে। তাইলে এবারে দেখো এই ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম মূলত, তাদের কিন্তু এই আঘাতপ্রাপ্তি যোগ, রক্তপাত যোগ, এই ঝামেলায় জড়িয়ে যাওয়া, পুলিশ তুললে তাকেও তো 4টা জিজ্ঞাসাবাদ করতে পারে, মেবি হতেই তো পারে, এইগুলো এই জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে প্রবল। তার চেয়ে কিঞ্চিত কম অথচ জড়ানোর সম্ভাবনা সেটা দেখা যাচ্ছে কার, শতভিসার। আর যেটা পূর্ব ভাদ্রপদ, তার ক্ষেত্রে কিন্তু কিঞ্চিত কম দেখা যাচ্ছে, এতটা নয়, বা ঘটার সম্ভাবনাও নেই বললে চলে। কিন্তু ধনিষ্ঠা আর শতভিসা এই দুজনকে যথেষ্ট সাবধানতার সাথে অতিক্রম করতে হবে এই জানুয়ারি মাস, বিশেষ করে দ্বিতীয়ার্ধ প্রচুরভাবে। আচ্ছা, এক্ষেত্রে তাহলে নক্ষত্রের জায়গাটা আপনাদের যারা জানেন আপনারা, তারা তো অবশ্যই ক্লিয়ার হয়ে গেলেন। যারা নক্ষত্র জানেন না, তারা জন্মছক দেখানোর জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই, ফিজ অবশ্যই লাগবে। আমি আরেকটা যেটা জানার চেষ্টা করছিলাম আর কি, যে জন্মছকে তাহলে কোন গ্রহ, এখানে তুমি কি মঙ্গলকে ইন্ডিকেট করছো? মঙ্গল, ধনিষ্ঠার নক্ষত্রটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। তার মানে ধরো যাদের মঙ্গল কোনোভাবে পীড়িত আছে, হ্যাঁ, তাহলে তাদের হওয়ার চান্স আছে, কিন্তু যাদের মঙ্গল শুভ আছে, হ্যাঁ, ততটা আসবে না, হয়তো একটা ঘটনায় জড়িয়ে যাবে, বাট ততটা আসবে না। দেখো, আসতে হবে, আঁচ আসবে, ঘটনায় জড়াবে, হয়তো পুলিশ এসে তাকে জিজ্ঞেস করলো 4টা কথা, বাস, ঠিক আছে, আপনি খুব ভালো কাজ করেছেন, আপনাকে ধন্যবাদ এইরকম সহযোগিতা করার জন্য, যদি আপনাকে প্রয়োজন হয় আমরা আপনাকে ডাকবো, বলে চলে গেল। আবার কোনো জায়গায় দেখা গেল খারাপ আছে, তাকে বললো আপনি দেখেছেন না, হ্যাঁ আপনি কি করেছেন, না এই করেছেন না, আপনি আমার সাথে থানায় চলুন। সে কোনো অভিযুক্ত নয়, বাট তাকে লিটিগেশনটা জড়াতে হচ্ছে। বুঝতে পেরেছি। কথাটা বুঝতে পারলে? যাদের পীড়িত আছে তারা নিজেরা কিছু ক্রাইম করে ফেলতে পারে, হ্যাঁ, মেবি হতে বা পারে, তাদের উপর ক্রাইম এলিগেশন আসতে পারে, আসতেও কিন্তু যাদের পারে। ভালো আছে তারা সমাজের বরং উপকারের জন্য একটা মানুষ রাস্তায় পড়ে তিনি ছটফট করছেন, তার সেই সময় সহযোগিতা দরকার, তার সেই সময় মানে হেল্প দরকার, সেবা দরকার, ঠিক আছে, তো সেটার জন্য যদি পুলিশ কেন, সেটার জন্য যদি এখন পুলিশের বাকি পুরো 100 জনের টিমও আসে, তো ওনাকে ফুলের মালা দেওয়ার জন্যই আসা উচিত, এবং সমাজের সেই দিকেই অভিমুখ হওয়া উচিত। এবং আরও এর সাথে একটা জিনিস, এই যে ধনিষ্ঠায় দেখুন, আমি অনেকটা খারাপ বলে গেলাম, কেন এর বললাম, অনেকগুলো কারণ আছে, বৃহস্পতি শনিও বিপদ তারায় বসে আছে বলে বর্তমান সময়ে এই জানুয়ারি মাসে। আচ্ছা, কিন্তু এই জায়গা থেকে আবার একটা জিনিস ফলো করবেন, এই যে ধনিষ্ঠার ক্ষেত্রে না, এই ঘটনার সাথে যুক্ত থাকার সুবাদে মেবি, এইরকম বলছি না, এরকম কিছু ঘটনার সাথে যুক্ত আছেন, তো তাকে শেষ মুহূর্তে হয়তো তার কোনো কর্তৃপক্ষ, তার বাড়ির লোক, ভাই প্রচুর হেল্প করেছিস আমার সাথে, এখানে গিয়ে আমার ছেলেটাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছিস, ইত্যাদি ইত্যাদি, তুই একটা কাজ কর, তুই 500 টাকা রাখ, হয়তো আদপে তার 20 টাকা খরচ হয়েছে, এরকম ঘটনা ঘটারও সম্ভাবনা আছে, মিলাতে বলুন। আচ্ছা, ঠিক আছে, ওনারা তো মেলাবেন, ওনারা লিখবেন, আমি বাকি জায়গাগুলো আমার কাছে একটু এগোতে হবে। আচ্ছা, এই যে মন মানসিকতা এবং শরীর নিয়ে আমরা এতটা সময় দিলাম এই কারণে, যেহেতু আপনার ওখানে রাহু বসে আছে, আর শনি যে জায়গায় বসে আছে সেটা হচ্ছে আপনাদের রাশিলগ্ন অনুসারে দ্বিতীয়, এখন দ্বিতীয় শনি ভালো ফল দেয় না, তো সেই জায়গা থেকে আমি আর গোবিন্দদাকে ওটা প্রশ্ন করছি না, আমার মুখ থেকেই বেরিয়ে গেল। কেতু বসে আছে সপ্তমে,
ভাইটাল জায়গা। ভাইটাল জায়গা। বিবাহিত জীবন বা ব্যবসা ক্ষেত্র, আয় উপার্জন এবং বিবাহিত জীবনের যে মিষ্টি মধুর যে সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে, এই দুটোর অবস্থা কোন দিকে এগোচ্ছে, ভালোর দিকে না খারাপের দিকে? না, খুব একটা ভালোর দিকে দেখছি না বর্তমান। একটা তো কেতু বসে আছে মানে আজকে বসে নেই, কিন্তু দীর্ঘদিন বসে আছেন Correct. এবং দীর্ঘদিন থাকবেন। কারেক্ট। এই জায়গায় একটা স্বামী স্ত্রীর মধ্যে অলরেডি ভেতরে ভেতরে একটা কিন্তু কিছু একটা গুপ্ত ব্যাপার কাজ করছে। কি কি কাজ করছে? গুপ্ত মন্ত্রণা কাজ করতে পারে। বোঝা গেল জিনিসটা? গুপ্ত মন্ত্রণা কাজ করতে পারে। এবং এই জায়গায় আরো একটা মারাত্মক জিনিস ঘটতে চলেছে। কোনো পুরুষ মানুষ তিনি কিন্তু এদের ফ্যামিলির উভয়, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, তাকে কিন্তু কোনোভাবে তন্ত্রক্রিয়ার দ্বারা বশীভূত বা কোনো রকম ক্ষতি করার একটা প্রয়াস নেবেন না, এটা এতটা সহজে এইভাবে এপিসোড থেকে ওনারা কি কি সিমটম পেলে পরে তারপরে ওনাদের জন্মছক দেখতে হবে, ঠিক আছে, ওনাদের দশা অন্তর্দশা কি দেখতে হবে, তারপরে সেই জায়গাটায় যেতে আমি হবে। বলছি সিরিয়াস ম্যাটার এটা। সিরিয়াস কেন বলছি, আমি বলতাম না, এটাও বলতাম না। এর অধিপতি কে? রবি। রবি। রবি একাদশে আছেন, 16 তারিখের দিকে দ্বাদশে চলে যাচ্ছেন। মানে রবির অবস্থানটাও ভালো ঠেকছে না। না, সেটা ঠেকছে না, এটা ঠিক কথা, বুঝলে? হ্যাঁ। কেতু বসে আছে, রবির অবস্থানটাও ভালো ঠেকছে না। হ্যাঁ। যার জন্য আমি বলছি না যে আপনাকে হবেই, এ কথা বলবো না, হওয়ার সম্ভাবনা প্রবল। এই গুপ্ত মন্ত্রণা সম্ভাবনা প্রবল, কারণ আপনার লগ্ন চার্টে এই সপ্তমের উপর কোনো শুভগ্রহ দৃষ্টিও তো থাকতে পারে, শক্তিশালী। আমি সেটাই বলছি, সেই কারণে লগ্ন চার্ট ওনাদের না দেখে, আপনাদের জন্ম তারিখ জন্ম সময় এগুলো না দেখে বিচার করে। হ্যাঁ, না না, সেটা তো আজকে যে আমরা বসছি, এখানে বসছি যে আলোচনা করছি, টোটাল আলোচনা করছি, একটা ঘর ধরে একটা গ্রহ বসে আছে কি কোথাও নেই, কিন্তু দেখা যাবে ওই ঘরের উপর বৃহস্পতির দৃষ্টি আছে তার লগ্ন ছকে, সেরকমই বলছে, তিনি তখন ভালো ফল পাচ্ছেন। এটা একটা কি দিচ্ছি আমরা, একটা হতে পারে সম্ভাবনা, এটা হচ্ছে সম্ভাবনা। সময় বলছে এই সম্ভাবনা আছে। ব্যবসার জায়গায়, আয় উন্নতির জায়গায়, না, ব্যবসার জায়গায় কেতু বসে আছে মানে ব্যবসা খুব একটা সুখকর যাচ্ছে না। আরও বলবো, যাওয়ার সম্ভাবনাটা ধীরে ধীরে কমবে। এই যে জানুয়ারির 15 পর থেকে আরও একটু ব্যবসা এমনকি ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, ব্যবসায় লস হতে পারে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, এগুলো দেখা যাচ্ছে। একবার সার্বিক ব্যবসার কথা বলছি। আর সামান্য কিছু কিছু ব্যবসা ডেভেলপ করবে ভাই, সেগুলো হচ্ছে যে তন্ত্রজনিত যদি কিছু দ্রব্যাদির ব্যবসা করেন, তাদের ক্ষেত্রটা খারাপ যাবে। দশকর্মা ভান্ডার ধরো, হ্যাঁ হ্যাঁ, ওই রকম আলকাতরা জাতীয় কিছু ব্যবসা না, এগুলো কিন্তু চলবে। দশকর্মা ভান্ডার, ঠিক বলেছ, ওটা ভালো চলবে। আরও দশকর্মা তো আমরা একটা জেনারেল দশকর্মা ধরি, কিন্তু তন্ত্রেরই পারফেক্ট কিছু দোকান আছে, শুধু তন্ত্র বিষয়ক দ্রব্যাদি রাখে ওরা। হ্যাঁ, তাদের কিন্তু একটা রমরমা সময়, যারা তন্ত্র বিষয়ক চর্চা করছেন তাদেরও একটা রমরমা সময় চলছে। বেশ, রমরমা চলুক, কেননা ব্যবসা বাণিজ্য আর্থিক যে উন্নতি সেটা মানুষের জীবনে প্রয়োজন আছে। তো সেই জায়গাটা অবশ্যই আপনাদের আরও ভালো হোক, এবং 2026 সাল আপনাদের জীবনে আরও খুশি নিয়ে আসুক, আরও সুখ নিয়ে আসুক, এবং আপনারাও সেই সুখ, সেই আনন্দ, সেই খুশি বাকিদের সাথে আপনারাও বিতরণ করুন। আচ্ছা, এই যে সফলতার জায়গায় বৃহস্পতি বসে আছে, হ্যাঁ, বৃহস্পতি একাদশপতি সফলতার জায়গায় বসে আছেন, হ্যাঁ, কিন্তু ইনিও তো একটু চেঞ্জেস করবে। তাই এই মাসের নিরিখে সফলতাটাকে উনি চিনবেন কিভাবে এবং সেটাকে বজায় রাখবেন কিভাবে, একটু সংকেত দিয়ে দাও। এখানে কিন্তু একটা মজার খেলা আছে, এ তো বলতেই হবে খুলে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এখন তো বক্রি অবস্থায়, হ্যাঁ হ্যাঁ, বক্রি অবস্থায় যখন আছেন না, যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বক্রি আছেন, তারা কিন্তু ফায়দাটা লুটছেন এখন। হ্যাঁ, বাহ, মানে সফলতার জায়গাটা। কিন্তু যাদের সাধারণ বৃহস্পতি আছেন তারা ততটা পাবেন না। কেন? ঘটনাটা কি হয়েছে বলতো, তিনি তো জন্মেছিলেন বক্রকালীন অবস্থায়, যার জন্য তার জন্মকুণ্ডলিতে বক্রি, আর বৃহস্পতি এখন বক্রি হয়েছেন। তাইলে কি হচ্ছে, এর অঙ্কর সাথে তার অঙ্কটা মিলছে জন্মকালীন, এটা এইকালীন প্রফিটটা তিনি পাবেন। কিন্তু বৃহস্পতি তো শুভগ্রহ, আর পঞ্চম স্থলে একটা সাফল্য প্রতিষ্ঠার জায়গা, অসাধারণ। এবারে সেই জায়গায় যখন এই ঘটনাটা ঘটছে, এখন কিন্তু প্রফিট পাবেন ওই বক্রি বৃহস্পতি কুণ্ডলিতে বক্রধারী যারা আছেন জাতক জাতিকা, তারা প্রফিটটা পেয়ে যাবেন বেশি। আর জেনারেল যারা আছেন তারা ততটা পাবেন না, তারা পাবেন পরে,
আচ্ছা যখন মার্গী আমি হবে। আমি একটা প্রেডিকশনের দিকে যাই। হ্যাঁ, বল। পড়াশুনোর জায়গা টায়গা ইত্যাদি আমি বাদ দিচ্ছি এখন। এখন আমি যাচ্ছি যে মানে আজকের এই এপিসোড আমি মূলত যারা পড়াশুনো করছেন তাদের জন্য বানাচ্ছি না। আমি বানাচ্ছি এই এপিসোডটা যাদের বয়স মোটামুটি 25 থেকে একেবারে 50 বছর বয়স পর্যন্ত, যারা জীবনে সফলতা চাইছেন তাদের জন্য, আর্থিক সুখ শান্তি চাইছেন তাদের জন্য, পারিবারিক সুখ শান্তি চাইছেন তাদের জন্য, এবং যারা তাদের যে কাজকর্ম সেইটা নিয়ে মানুষের সামনে ছড়াতে চাইছেন তাদের জন্য আজকের এই এপিসোড। মূলত আমি সেদিকে ফোকাস রেখেছি, কেননা এক এপিসোডে সবার দিকে তাকালে মানে 5% করে তাকিয়ে ঠিক তাকানোটা হয় না। আমার লাস্ট প্রশ্ন, সেটা তোমাকে একটা প্রেডিকশনের মতো করে করতে হবে। বল। এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের, ধরো ওনাদের জন্ম ছকে আমি দুটো ভালোই জায়গা বলছি। ওনাদের ধরো দশম ঘরে, ঠিক আছে, দশম ঘরে ওনাদের আছে তোমার বুধ, এবং এই দশম ঘরে আছে শুক্র। হ্যাঁ। যাদের বুধ এবং শুক্র দশম ঘরে বসে আছে এবং ভালো অবস্থায় বসে আছে আপনাদের জন্মছকে, এটা একটা প্রেডিকশন হচ্ছে, তারা এই মুহূর্তে কর্মজগতের জায়গা থেকে ঠিক কি কি জায়গাগুলো তারা পাচ্ছেন এবং কিভাবে তারা দৃষ্টিভঙ্গি রাখলে পরে, ধরো সাময়িক তুমি এই যেহেতু দ্বাদশে চলে যাবে বলছো, তাই আমি কথাটাকে যোগ করছি, একটু এদিক ওদিক নড়ন চড়ন হলেও আবার যেন তিনি হালটা ধরে ফেলতে পারেন। এক কথায় বলি, আগে দেখো বুধ কোথাকার মালিক। বুধ এখানে হচ্ছে পঞ্চমের, শুক্র হচ্ছে চতুর্থের। একদম। আচ্ছা, এখানে আবার নবমের আর একটা ঘর, নবমের আর একটা বুধ হচ্ছে অষ্টমের মালিক। এসে পৌঁছালেন কোথায়? দশমে। ওনার জন্ম দশমটা ছকে কি? কর্মস্থল। কর্মছক। আচ্ছা, কি যোগ তৈরি হলো ভাই? লক্ষ্মী নারায়ণ যোগ। বুধ এবং শুক্র মিলিয়ে। হ্যাঁ, আচ্ছা। দশমে লক্ষ্মী নারায়ণ যোগ। তাইলে কি হবে? এখানে কর্ম যারা করছেন হ্যাঁ, তাদের প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ আছে। আবার অধিক প্রতিষ্ঠা প্রাপ্তি যোগটা হচ্ছে যারা বিদেশ রিলেটেড কর্মে যুক্ত। মানে বিদেশ রিলেটেড মানে কোনো বৈদেশিক কোম্পানিতে হতে পারে, বা বিদেশি কোনো সংস্থার কোনো কাজ, কোনো অর্ডার, কোনো কিছু। কারণ বলতো অষ্টম কানেকশনটা আছে ওর সাথে। কথা বুঝলে? ঠিক ঠিক। আচ্ছা, বুদ্ধিবৃত্তি বাক্যবৃত্তির যদি কাজ করেন, ঠিক, তার প্রতিষ্ঠা পাওয়ার যোগ। শিল্পী বা শিল্পকলা, শুক্র বুধ আছে। বাচিক, যারা মুখে কথা বলেন, মানে কি বলবো, কেউ আবৃত্তি করেন, কেউ গান, কেউ কি বলেন, বাচিক সভা সমিতিতে সুন্দর বক্তব্য রাখেন, তাদের একটা প্রতিষ্ঠার সময় যথেষ্ট। আচ্ছা, আরেকটা কথা বলি, ওই যে যারা কিছু বেচেন, মানে কি জানেন, শেয়ার টেয়ার কি সব ট্রেডিং, অনেকে দৌড়ে দৌড়ে গিয়ে আপনি এটা করুন, এটা করলে খুব ডেভেলপ করবেন, অমুক করবেন। না, বাড়ি বাড়ি গিয়ে শেয়ার বেচে না, না, ইন্স্যুরেন্স ওগুলা বাড়ি, ওগুলা যায় না যে আপনি এটা করলে ওটা করলে, মানে বোঝানোর ক্ষেত্র। মুখের, দেখুন, মুখের কথায় যাকে ঘায়েল করা যাবে, সেই ক্ষেত্রগুলো এটা ভালো যাবে। উকিলাতি যারা করেন, খুব একটা খারাপ যাবে না, ভালোই যাবে। মুখের কথাটা কিন্তু, আইনের জ্ঞান তো আছে অবশ্যই, কিন্তু তার বেরাবে কোত্থেকে, যাদের সামনে মুখের কথায়, এটা তো। তাহলে এই জাতীয় কর্মগুলো প্রতিষ্ঠা পাবে। আর ব্যাংকিং সেক্টরে যারা যুক্ত আছেন, হিসেব টিসেব ইত্যাদি, সেই ক্ষেত্রটাও খারাপ যাবে না, ভালো যাবে। আচ্ছা, লাস্ট আমার একটা প্রশ্ন দিয়ে আমি একটু ক্লোজে যাই। ভাই একটু বলে নি, কারণ এক্ষুনি মিসগাইড হয়ে যাবে। না, আছেন কতক্ষণ? তোমার প্রশ্ন। লক্ষ্মীনারায়ণ যোগ যাদের বুধ শুক্র দশমে আছে তাদের জন্য প্রেডিকশন এই। এবং এই মুহূর্তে কুম্ভ রাশির ক্ষেত্রে একাদশে এই লক্ষ্মীনারায়ণ যোগ বিদ্যমান, বুধাদিত্য যোগ বিদ্যমান। আমি ওটাকে লক্ষ্য করেই কিন্তু বুধ আর শুক্রটা টেনেছি। কিন্তু 15 মানে 15 পর একটু সবাইকে সচেতন থাকতে হবে, একটা মাস, তারপর আবার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে সব। বেশ। আর যাদের ধরুন এই যে বুধ আর শুক্র দুটো ভাইটাল জায়গা, কিন্তু অথচ এই সুন্দর সুন্দর যে কথাগুলো আমরা এখানে বললাম, যে এই ফল আপনারা পাচ্ছেন, সুফল, অথচ আপনারা পাচ্ছেন না দশমে থাকা অবস্থায়, তো তাহলে আপনার ওই জায়গাগুলোকে কিন্তু একটু মেরামতির প্রয়োজন আছে। ওই জায়গাটাকে আপনাকে কিন্তু গোবিন্দদার সাথেই দেখা করতে হবে। না, দেখা নয়, ফোনে অনেকে বলছে যে আমি দেখা করতে চাই। আমাদের দেখা করার অপশান নেই, কেবলমাত্র ফোনে, আর ওতেই যা হবে তাতেই সমস্ত কিছু আপনার হয়ে যাবে। কেননা অতীত আগে মেলাবো। গোবিন্দদা আপনার জীবনের অতীতের একটা ঘটনা বলবে আগে, যেটা দিয়ে আপনার মনে হবে যে হ্যাঁ, অতীত তো আমার কাছে প্রমাণিত,
গোবিন্দবাবু বলেছেন অতীতের এই ঘটনা, এটা আমার সাথে মিলে গেছে। অতীত যে মেলাতে পারে যে জ্যোতিষী, সেই জ্যোতিষী আপনাকে বর্তমানের জন্য যে যে কথা বলছেন, আগামীর জন্য যে যে কথা বলছেন, আপনি সেখানে ভরসা রাখতে পারেন নয়, আপনার ভরসা এমনিতেই জন্ম হবে। লাস্ট প্রশ্ন আমার, এনাদের যে লগ্নাধিপতি শনি, এই শনি মহারাজের, ধরো কারোর দেখা গেছে যে শনি মহারাজ দ্বাদশে বসে আছে ওনাদের জন্মছকে, আপনাদের জন্মছকে আরেকটা প্রেডিকশন, দ্বাদশে বসে আছে, তাহলে কি উনি মোক্ষের দিকে এগোচ্ছেন এখন? হ্যাঁ, অনেকগুলো ঘটনা ঘটবে, শুধু মুখ্যের দিকে নয়। তুমি মুখ্য প্রশ্নটা করেছো ভালো। এখানে কি হচ্ছে, শনি মহারাজ দ্বাদশে বসে আছেন, এবারে নবতারা চক্রে যেতে হবে। দ্বাদশ মানেই একটা কথা নয়, দ্বাদশ মানে তিনটে কথা। কি কি তিনটে কথা? মানে তিন রকমের, তিনটে নক্ষত্র আছে প্রত্যেকটা রাশিতে। ঠিক। আচ্ছা, যদি মিত্র রাশি পেয়ে যান, দুটি ঘটনা ঘটবে। আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ, বিদেশ থেকে একটা লাভবান যোগ বা বিদেশ গমন যোগ। বেশ, এক। দ্বিতীয়ত, যদি তিনি খারাপ নক্ষত্র পান, তাইলে কিন্তু আধ্যাত্মিকতায় যাবেন ধাক্কা পেয়ে, অর্থাৎ অসুস্থ প্রবল হবেন, অসুস্থতার জন্য চিকিৎসা করাবেন, এবং সেখানে তিনি ভালো হওয়ার জন্য ঈশ্বর শরণাপন্ন হবেন। আচ্ছা, মানে জীবনে তিনি দুঃখ কষ্ট পেয়ে তখন ঈশ্বর অভিমুখী হচ্ছেন, ঈশ্বরের চরণ তিনি প্রার্থনা করছেন। কারণ লগ্নপতি দ্বাদশে মানে শরীরটাকে নিয়ে চলে যায় দুটি, একটি হচ্ছে আধ্যাত্মিক পথ, একটা হচ্ছে হাসপাতাল। আবার কিছু ক্ষেত্রে আইনি লিটিগেশন, সেটাও কিন্তু থেকে পানিশমেন্ট হওয়ার যোগ দৃষ্ট হয়। বধ তারা, প্রত্যারিতারা, এই যে বিষয়গুলো আছে। কারণ তিনটে দেখবে নবতারা চক্রে তিন রকমের সবসময় পাওয়া যায়। ভালো তিনটে, মাঝারি তিনটে, খারাপ তিনটে। ভালো পেয়ে গেলে ভালো ভালোগুলো পেলো, মাঝারি পেলে মধ্যম প্রকৃতির পেলো, খারাপ যদি হয়ে যায় তাকে হাসপাতাল যেতে হবে, তাকে আইনের দ্বারস্থ হয়ে জেলখানা যেতে হতে পারে, মেবি, বা কোনো জায়গায় পানিশমেন্ট হতে পারে, এগুলো আসতে পারে। বোঝা গেল? বুঝতে পেরেছি। এর জন্য বিচার প্রয়োজন ভাই। না না, সে তো অবশ্যই। ঘটনা হচ্ছে যে দেখো, জীবনে খুব কম মানুষ, মানে লাখে হয়তো একটা দুটো মানুষ পাওয়া যাবে যাদের জীবনে কোনো রকম কোনো বিড়ম্বনা নেই, হ্যাঁ, বিড়ম্বনাহীন জীবন। কিন্তু বাকি যারা আমরা সবাই, হ্যাঁ, তুমি তোমার কথা বলো, আমি আমার কথা বলি, যারা দেখছেন তাদের কথাও যদি বলি, হ্যাঁ, আমাদের জীবনে তো ঘষে ঘষে উঠে আসা, মানে সংঘর্ষের জায়গা থেকেই কিন্তু উঠে আসা আমাদের প্রত্যেকের। কেবল যে সেখানে মন্ডা মিঠাই আছে তা তো নয়। কথাটা কি জানো, সে একটা সংস্কৃতে কথা আছে, শিরহীনং শিরপ্রীড়া, অর্থাৎ যার মাথা নেই তার কোনো মাথা ব্যথার ব্যাপার থাকে না তো। সেটাই। যার মাথা আছে তার কিন্তু মাথা ব্যথার ব্যাপারটা আছে। আমরা সংসারী মানুষ, ঠিক, জন্মেছি, আমাদের কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা। দেখো, দুটি লোক বলবো তাদের কোনো জ্বালা যন্ত্রণা নেই। কি শুনি? এক হচ্ছে যারা একদম কাপড় চোপড় খুলে হিমালয়ের শিখরে বা গুহায় বসে আছেন, তাদের কোনো আত্মীয় পরিজন ভাবনা, বিষয় সম্পত্তির কোনো ভাবনা নেই, এমনকি নিজের শরীরটাও নিয়ে তারা ভাবেন না, তাদের কোনো চিন্তা নেই। দুই হচ্ছে পাগল, তার কোনো চিন্তা নেই। তো যাক না, তোমার যদি বিরাট প্রলয় হয়ে যায়, 1.5 হাত দূরে বম পড়বে, তোমরা সবাই দৌড়াচ্ছ, সে কিন্তু হাসছে বসে বসে, ও কোনো চিন্তা নেই। কেন নেই? এই ক্ষেত্রে কেন নেই? এটা কাজ করে না, মাথাটা কাজ করছে না। আর উনার মাথা কাজ করে, যিনি গুহায় বসে আছেন তার কোনো আসক্তি নেই। না, ঘটনা হচ্ছে যে এই যে আসক্তিহীন অবস্থা, যিনি হিমালয়ে আছেন, আর যে কারণে 2026-এ আমি শুরু থেকে এপিসোডে কিন্তু এই কথাটা বলছি, তুমি মজা পাবে শুনলে এটা। ওনারা হয়তো আগের এপিসোড, বার্ষিক রাশিফলের এপিসোড যদি না দেখে থাকেন, বা তপেশদা যে রাশিফলের এপিসোডগুলো করছে না দেখে থাকে, তাহলে বুঝতে পারবে না যদি আজকের এপিসোড প্রথম দেখেন। 2026-এ আমি জোর দিয়েছি মস্তিষ্কে নয়, 2026-এ আমি জোর দিয়েছি বোধে। যিনি হিমালয়ে বসে আছেন তিনি কিন্তু বোধ জাগ্রত করেছেন। যিনি সংসারে বসে আছেন অথচ তিনি চিন্তা শূন্য অবস্থা, না, তিনি পাগল নয়, তিনি বোধযুক্ত মানুষ, তিনি বোধোত্তীর্ণ মানুষ। আর যিনি কেবলমাত্র সংসারের কথা ভেবে নানান প্রকারের এলোমেলো জ্যোতিষের এপিসোড দেখছেন এবং তিনি নিজেকে ছোটাচ্ছেন, তিনি বলছেন যে আমি অমুক বছরে ওখান থেকেও কিন্তু প্রতিকার করে নিয়েছিলাম, কই আমার তো কাজ করেনি।
তিনি কেবল বুদ্ধি দিয়ে চলছেন, তিনি তার বুদ্ধিটাকে আরো শানিত করেছেন জ্যোতিষী চেনার জন্য। না, জ্যোতিষীকে আপনি ওইভাবে চিনতে পারবেন না। আপনার বোধ জাগ্রত করতে হবে, তবেই আপনি চিনতে পারবেন। সন্দেহ দিয়ে যেমন সন্দেহকে উত্তীর্ণ করা যায় না, সন্দেহকে উত্তীর্ণ করতে গেলে কিন্তু আপনাকে আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনি কেন, আর আপনি কি পরিস্থিতিতে আছেন, আর ওই মানুষটা কেন আপনার জীবনে এসেছে, আপনার প্রয়োজনটা কি আছে, আর ও কি প্রয়োজনে এসেছে। এইরকম অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার নিজের সাথে নিজেকে কিন্তু দিতে হবে। যাই হোক, এখন দর্শনের কথা বলবো না। আপনারা দেখলেন, দর্শন করলেন আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। তপভূমি নর্মদা শ্রবণ করুন। 365 এপিসোড আছে। ওটা ওটা দরকার আছে। না না, তুমি মাথা নাড়ছো তো, খুব মিলিয়ে মিলিয়ে বলছি বলে। না, দেখ, আমার মজা লাগছে প্রয়োজন বলতে। আছে, প্রয়োজন আছে। শ্রবণ করুন, ওখানে দর্শনের কিছু নেই। হ্যাঁ, ওখানে জীবন দর্শন আছে, যা চোখ বন্ধ করে দর্শন করা যায় কানের মাধ্যমে। কেন মাথা নাড়লাম জানো? একটু জানার দরকার আছে। না না, দরকার আছে। আমি সবাই বলছে, সব তুমিও বলেছ, রবির বছর দারুণ হবে, দারুণ হবে, যেন একটা স্লোগান উঠে গেছে চারদিকে। আমি বলি, অনেক কিছু দারুণ হলেও আপনার মধ্যে অহংকার বৃদ্ধি পাবে, যা পতনের মূল কারণ। যার জন্য তুমি যখন বলছিলে না 365 এপিসোড আছে মায়ের নামে, আমি মাথা ঝুঁকাচ্ছিলাম ওই কারণে যে অহংকারকে ওই জায়গায় মায়ের চরণে তুমি ফেলে দাও। একদম তাই। ওইটার অর্থের মাথাটা বোধের যে জায়গাটা, সেটা এলে ওই অহংকারগুলো ব্যালেন্স হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আমরা কেউ পূর্ণ নই, পূর্ণত্বের দিকে এগোচ্ছি। আমরাও কিন্তু কেউ পূর্ণ নই, আমরা সবাই এগোচ্ছি। আপনারও চলুন, একসাথে আমরা এগোই। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।